আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, যারা আমাদের এই ভিডিওগুলা নিয়মিত দেখছো এবং আমাদেরকে মন থেকে ভালোবাসো, সবার উপর শান্তি বর্ষিত হোক। আমরা জুনায়েদ টিউটোরিয়ালের টিম তোমাদের জন্য যে 3 অধ্যায়ের প্যাকেজ নিয়ে এসেছি, আমরা তার একদম শেষ প্রান্তে। আমাদের ইতিমধ্যে 2টা অধ্যায় শেষ হয়ে গেছে এবং আজকে আমরা 3 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। জানিয়ে রাখি, 2 নম্বর অধ্যায়ের তোমাদের এমসিকিউ ক্লাসটা এখনো বাকি আছে। এই ক্লাসটা আশা করা যায় পরবর্তী সপ্তাহে হবে, অর্থাৎ এই ক্লাসের এমসিকিউ অর্থাৎ তৃতীয় অধ্যায়ের এমসিকিউ এবং দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ একসাথে হবে। শুধুমাত্র দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ কম, তবে এগুলো ইম্পর্টেন্ট বেশি। তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, তোমরা যারা আমাদের জুনায়েদ টিউটোরিয়ালের পেজ খুঁজো তাদের জন্য আমাদের জুনায়েদ টিউটোরিয়াল হচ্ছে একমাত্র ফেসবুক পেজ যেখানে শুধুমাত্র আমি ভিডিও আপলোড করে থাকি। এবং তোমরা যদি ক্লাসের নোটস এবং পিডিএফ এগুলো পেতে চাও, তাহলে তোমরা আমার এই ফেসবুক পেজে যুক্ত থাকতে পারো। তাহলে তোমরা কোন দিন ক্লাস হবে এবং কোন দিন ক্লাস হবে না এটা জানতে পারবা, এবং কোন কোন কোর্স আমাদের আপকামিং অর্থাৎ কোন কোন কোর্স আসবে এগুলো তুমি এখানে বেশি জানতে পারবা। তারপরেও আরো একটি কথা জানিয়ে রাখি, তোমরা যারা সম্পূর্ণ সাবজেক্টগুলো পড়তে চাচ্ছ আমাদের মতো একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের কাছে, তাদের জন্য নর্থ সাউথ অনলাইন স্কুল আছে, আমার একটি প্রতিষ্ঠান। এখানে যুক্ত হতে পারো। এখানে প্রতিটি সাবজেক্টের উপরেই ক্লাস দেওয়া থাকে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলে যাই আজকের আলোচনায়। তৃতীয় অধ্যায়টার নাম শুনে হয়তো বা বুঝতে পারছো, যেখানে মানুষের কোনো কিছু নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ, এখানে মানুষের কোনো কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ, অর্থাৎ বাংলার মানুষ আগে বলা হতো ডালে ভাতে বাঙালি, কিন্তু বর্তমানে বলা হয় আগে বলা হতো মাছে ভাতে বাঙালি, কিন্তু বর্তমান সময়ে কি তা বলা হয়? না, বর্তমান সময়ে বলা হয় আলু ভাতে বাঙালি। কেন? কারণ আগে মাছ পাওয়া যেত প্রচুর, কিন্তু বর্তমান সময়ে কি মাছ পাওয়া যায়? মাছ প্রচুর পাওয়া গেলেও সেগুলো মানুষের সাধ্যের বাইরে। এই জন্যই বর্তমানে আলু ভাতে বাঙালি বলা হয়। আলুর দাম একটু মানুষের কাছাকাছি আছে, এই জন্য বলা হয়েছে। সংস্কৃতি ও সমাজ সম্পর্কে তোমাদেরকে আমি একটু ধারণা দিই। সমাজ সম্পর্কে আমরা এর আগের অধ্যায়গুলোতে পড়েছি। সমাজ হচ্ছে মিলেমিশে বসবাসরত একতাবদ্ধ মানব সমষ্টি, অর্থাৎ মিলেমিশে বসবাসরত একতাবদ্ধ মানব সমষ্টিকে বলা হয় সমাজ। আর সংস্কৃতি কি? সমাজে মানুষ যেভাবে বসবাস করে তাই হচ্ছে সংস্কৃতি। সমাজের বিভিন্ন নিয়ম কানুন, সমাজের বিভিন্ন জীবনধারা, অর্থাৎ মানুষের যে জীবনধারা, মানুষ কিভাবে তাদের দিনকে অতিবাহিত করছে, মানুষ কিভাবে থাকছে, মানুষ কিভাবে খাওয়া দাওয়া করছে, এই নিয়ে যে আলোচনা, এটাই হচ্ছে সংস্কৃতি। একটু পড়ি। বলছে, সৃষ্টির শুরু থেকেই মানুষ প্রকৃতি ও পরিবেশকে কাজে লাগিয়ে নিজের প্রয়োজন মিটিয়েছে। অর্থাৎ তোমরা কি কখনো ভেবে দেখেছো, এই যে বর্তমান মানুষ, তারা কিন্তু বিভিন্ন সম্পদকে ব্যবহার করেই কিন্তু এখন এই জায়গায় এসেছে। এক টুকরো এক টুকরো পাথর বা একটি গাছের ডাল হয়ে উঠেছিল হিংস্র পশুর হাত থেকে নিজেকে বাঁচানোর হাতিয়ার। অর্থাৎ এক টুকরো ডাল, কারণ প্রাচীনকালে যখন মানুষ সমাজে বসবাস করতো না, তখন মানুষ কি ছিল? অসহায় ছিল। এই অসহায়ত্বের জন্যই মানুষ তখন কি করত? বিভিন্ন ধরনের নিজেকে বাঁচানোর জন্য বিভিন্ন অস্ত্রপাতি তৈরি করত। এগুলো মনে করো একটা লাঠি ছিল বা পাথর। এর বলছে আহ প্রকৃতিকে এমনি ভাবে কাজে লাগানোর ক্ষমতা মানুষকে দিয়েছে সংস্কৃতি ও আদাব্দি চলমান রয়েছে। অর্থাৎ সংস্কৃতি এই যে শুরু হয়েছে, সংস্কৃতিটা এখন পর্যন্ত চালু রয়েছে। সংস্কৃতিটা এখন পর্যন্ত চালু রয়েছে। এগুলো কিন্তু আগে সংস্কৃতি ঠিক আগে যেরকম চালু ছিল, এখনো ঠিক সেরকমই চালু আছে। আচ্ছা, দেখো, মানুষ বুঝতে পারলো সমাজবদ্ধ হয়ে একত্রে থাকলে টিকে থাকার এই লড়াই আরো সুদৃঢ় হবে। অর্থাৎ তুমি যদি একা কোনো কাজ করো, তাহলে সেই কাজটা তোমার ক্ষেত্রে একটু বোরিং মনে হবে। আবার ওই একই কাজ যদি তোমরা কয়েকজন মিলে করো, তাহলে দেখবা সেই কাজে একটু আনন্দ পাওয়া যাচ্ছে। এই যে আনন্দ পাওয়া, এটাই হচ্ছে এটাই হচ্ছে কি, এই আনন্দ পাওয়ার যে একটা লক্ষ্য, এটাই হচ্ছে এক ধরনের কাজের আনন্দ। এই জন্য বলা হয়েছে, একটি কাজ যখন তুমি একা করবা, তখন তার থেকে যদি আরো কয়েকজন মিলে করো, তাহলে সেই কাজটা খুব সোজা হবে। সমাজকে সুসংগঠিত করার উদ্দেশ্য নিয়ে তৈরি হয় নানা নিয়ম কানুন, এবং ধীরে ধীরে অর্থনীতি, রাজনীতি এবং ধর্ম শিক্ষা ইত্যাদিতে রূপ নিল। অর্থাৎ সমাজ ঠিক কিভাবে এসেছে? এই সমাজ যখন গঠন হলো, এই সমাজ গঠন হওয়ার পরে এই সমাজে তৈরি হতে থাকলো রাজনীতি, রাজার নীতি, অর্থনীতি, অর্থাৎ টাকা পয়সার একটা ব্যাপার
টাকা পয়সার একটা হিসাব। তারপরে কাজকে সংগঠিত করার উদ্দেশ্যে নিয়ম কানুন অর্থাৎ বিভিন্ন আইন তৈরি হলো। কেউ নিজের স্বাধীনতা অনুযায়ী চলতে পারবে, তবে আইন লঙ্ঘন হয় বা মানবাধিকার লঙ্ঘন হয় এমন কিছু করতে পারবে না। এবার দেখো, সমাজের মানুষের আনন্দ ও বিনোদন ও কল্যাণের জন্য তৈরি হলো নাচ, গান, সাহিত্য, আরো কত কি। অর্থাৎ মানুষের আনন্দের জন্য, মানুষ যেন আনন্দ পায়, মানুষ যেন বিনোদন করতে পারে, এই বিনোদনের জন্য তৈরি হলো নাচ, গান, সাহিত্য, আরো কত কি। ফলে রচিত হলো সংস্কৃতি, বস্তুগত ও অবস্তুগত রূপ। তাহলে এখান থেকে জানা গেল সংস্কৃতি হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে বস্তুগত এবং অপরটি হলো অবস্তুগত। এবার আমরা একটু জানবো পার্ট 1। দেখি তো পার্ট 1 কি আলোচনা করা হয়েছে। পার্ট 1 আলোচনা করা হয়েছে সাংস্কৃতিক ধারণা, অর্থাৎ সংস্কৃতির যে ধারণা, এই ধারণাটা ঠিক কেমন, এটা নিয়ে একটু এখানে আলোচনা করা হয়েছে। দেখো, বলা হয়েছে সংস্কৃতি আসলে মানুষের জীবন ধারা। সংস্কৃতি কি? সংস্কৃতি হলো মানুষের জীবন ধারা। সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনযাপনের প্রতিচ্ছবি প্রকাশ পায়। তোমাদেরকে প্রথমে বলেছি সংস্কৃতি হচ্ছে মানুষের জীবন ধারা। এই যে বর্তমানে আমরা মানুষ যেভাবে বসবাস করি ইটের বাড়িতে, কিন্তু প্রাচীনকালে কি ঠিক ইটের বাড়িতে মানুষ বসবাস করতো? না, মানুষ বসবাস করতো মাটির বাড়িতে। এই মাটির বাড়ির সংস্কৃতি আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। এক পর্যায়ে দেখা যাবে এই ইটের বাড়িও থাকবে না, আরো অন্য কিছু আসতে পারে। মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম করে, তাই তার সংস্কৃতি। তাহলে সংস্কৃতি যদি এক মার্কের জন্য আসে, তাহলে মানুষের মাধ্যমে জীবনযাপনের প্রতিচ্ছবি প্রকাশ পায়। মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে যা কিছু করে থাকে, তাই হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ মানুষ টিকে থাকার জন্য, মানুষ বেঁচে থাকার জন্য, মানুষ বেঁচে থাকার জন্য যা কিছু করে, তাই হচ্ছে সংস্কৃতি। যেমন বেঁচে থাকার জন্য মানুষ খাদ্য গ্রহণ করে, তাই না? বেঁচে থাকার জন্যই তো মানুষ খাদ্য গ্রহণ করে। সেই খাদ্যকে যখন বিভিন্ন প্রণালীতে রান্না করে এবং সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করা হয়, তখন সেটা হয়ে যায় মানুষের সংস্কৃতি। যখন খাদ্যকে রান্না করা হয়, রান্না করে সাজিয়ে পরিবেশন করা হয়, তখন তা কি হয়ে যায়? তখন তা হয়ে যায় সংস্কৃতি। তখন তা সংস্কৃতি হয়ে যায়, তাই না? এবার দেখো, বলা হয়েছে মানুষ যখন লিখতে শিখলো, তখন প্রথমে পাথরে খোদাই করে কিংবা গাছের ডাল বা পাতায় লিখতো। অর্থাৎ মানুষ যখন লিখতে শিখলো, তখন গাছের ডালে বা পাতায় বা পাথরে খোদাই করে লিখতে শিখলো। তারপর যখন কাগজ আবিষ্কার করলো, তখন কালিতে পাখির পালক ডুবে লিখতো। কালিতে পাখির পালক ডুবাতো এবং সেটাকে কলম আকৃতি হিসেবে ব্যবহার করত। ধীরে ধীরে মানুষ কলম তৈরি করে কাগজের উপর লিখলো। অর্থাৎ আস্তে আস্তে মানুষের এই সংস্কৃতিও বদলে গেল। তাহলে এখান থেকে কিন্তু তোমরা জানতে পারছো যে সংস্কৃতি পরিবর্তনশীল। এরপর মানুষ টাইপরাইটার আবিষ্কার করে। কারণ এখানে তোমাকে দেখাচ্ছে, প্রথমে যখন মানুষ আবিষ্কার করতে শিখলো, লিখতে শিখলো, তখন মানুষ পাথরের উপর খোদাই করে লিখতো, তারপর কাগজের উপর লিখলো। কিন্তু বর্তমানে আধুনিক টাইপরাইটারে লেখা হয়, সর্বশেষ কম্পিউটারে মানুষ লেখা শুরু করলো, তাই না? এবার বলছে পৃথিবীর বহু মানুষে কম্পিউটারে লেখে। এই যে লেখার বিভিন্ন মানুষের মাধ্যমে মানুষ তৈরি করলো, এর সমষ্টি সংস্কৃতির একটি অংশ। অর্থাৎ এই লেখার যে পদ্ধতি, এই লেখার পদ্ধতিও একটি সংস্কৃতির অংশ, তাই না? এই লেখার পদ্ধতিও একটি সংস্কৃতির অংশ। যাই হোক, আজকের আলোচনা এতটুকুই। পরবর্তী দিন থাকছে দ্বিতীয় পার্টের আলোচনা। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।